Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর মধুমিতা আচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, তেজপুর ইউনিভার্সিটি। আমরা এই লেকচার সিরিজে ভারতীয় চুক্তি আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম দুটি লেকচারে আমরা চুক্তির ভূমিকা, ব্যাকগ্রাউন্ড, কী করে চুক্তি ইভলভ হলো, ইন্ডিয়াতে চুক্তির কিভাবে লিগালাইজড হলো, ভারতীয় চুক্তি আইন কীভাবে স্টার্ট হলো, সবগুলো জিনিস আমরা কিন্তু দেখলাম। লেকচার নম্বর 2-র মধ্যে আমরা প্রস্তাব, গ্রহণযোগ্যতা আর প্রস্তাবের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এখন লেকচার নম্বর 3 এই সিরিজের আমরা এখন এই যে ভ্যালিডিটি অফ কন্ট্রাক্ট বা চুক্তির বৈধতা নিয়ে সবসময় আমরা ডিসকাস করে থাকি, বা প্রথম থেকে আমি বলছি যে যে কোনো চুক্তির ভ্যালিড হওয়ার জন্য লফুল হওয়া খুব প্রয়োজনীয়। মানে কি, যখন চুক্তি ভ্যালিড থাকছে না তখন অন্য রকমের এগ্রিমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এই লেকচারের মধ্যে এইগুলি ডিফারেন্ট টাইপস অফ এগ্রিমেন্ট বলবো, যেগুলিকে আমরা ক্যাটেগরাইজ করব বিভিন্ন ক্যাটেগরির মধ্যে। সো টাইটেল অফ দ্য প্রেজেন্টেশন আপনি দেখতে পাচ্ছেন, ভ্যালিডিটি অফ কন্ট্রাক্ট, ভয়েড আর ভয়েডেবল, এই হলো শিরোনাম এই ডিসকাশনের। সো আমরা বেসিক্যালি কন্ট্রাক্ট নিয়ে এখন অবধি কিছুটা যা বুঝেছি যে চুক্তি এমন একটা বিষয় যেটি সব ডে টু ডে লাইফের মধ্যে প্রয়োজনে হচ্ছে। চুক্তি খুবই ইম্পর্ট্যান্ট একটা আইন। চুক্তি এমন একটি আইন যেটি আমাদের অন্য আইন থেকে বেশি প্রয়োগ করি। আমরা কমার্শিয়াল ট্রানজ্যাকশনের জন্য, ছোট ছোট বিষয়ের জন্য চুক্তির আমরা ইউজ করে থাকি। তো ভারতীয় চুক্তি আইন বেসিক্যালি আমাদের এইগুলি ট্রানজ্যাকশনসকে লিগালাইজ করে দিয়েছে। আমরা নমেনক্লেচারগুলি ভারতীয় চুক্তি আইন থেকে জানতে পারি যে কিছু আইনিভাবে কিছু নিয়ম আছে চুক্তি করার, এইসব আমাদেরকে এই আইন শিখিয়ে দিচ্ছে। বেসিক্যালি আমরা এটা তো বলতেই পারি যে চুক্তি যখন রেগুলারাইজ করতে হবে বা যদি লিগালি চুক্তিকে করতে হয়, তো আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বা ভারতীয় চুক্তি আইনের মধ্যে ডিপেন্ডেন্ট থাকতে হবে। এই অ্যাক্ট বেসিক্যালি প্র্যাকটিস অফ ট্রেড বা যে কোনো সার্ভিস দেওয়ার জন্য যে কোনো জায়গার মধ্যে যখন কোনো চুক্তি গঠন হচ্ছে, এইসব ক্ষেত্রে এই আইনটি কাজ করে। চুক্তি বেসিক্যালি সিভিল অব্লিগেশনের মধ্যে লিমিটেড থাকছে। আমরা ফার্স্ট ডিসকাশনেও বললাম যে চুক্তি আইনটি বেসিক্যালি একটি সিভিল রং। সো এখানের মধ্যে রাইট ইন পার্সনামটা ভায়োলেট হচ্ছে। আমি কি বোঝাচ্ছি রাইট ইন পার্সন, আমি বলে দিই যে বেসিক্যালি যখন কোনো ব্যক্তি আরেকটি ব্যক্তির কোনো একটা অধিকার উল্লঙ্ঘন করছে, তখন দু রকমের জিনিস হতে পারে। ফৌজদারি আইনে বা ক্রিমিনাল লতে কি হয়, সেটি এগেইনস্ট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড হয়ে যায়। আজকে যখনই আমরা ধর্ষণ বা মার্ডার এইসব অপরাধের কথা বলি, তখন বেসিক্যালি এগুলির ইম্প্যাক্টটা কিন্তু পুরো সোসাইটিতে থাকছে। তার জন্য ওইগুলিকে আমরা বলি ইট ইজ ভায়োলেশন অফ রাইট ইন র্যাম। বাট চুক্তি আইন বা যে কোনো সিভিল লর মধ্যে বেসিক্যালি যেটা ভায়োলেট হচ্ছে বা যেটা উল্লঙ্ঘন হচ্ছে, সেটা কিন্তু খুবই পার্সোনাল বা একটা ব্যক্তিবিশেষই ইফেক্টেড হচ্ছে। তার জন্য আমরা বলতে পারি এটাকে ভায়োলেশন অফ রাইট ইন পার্সোনাম, মানে একটি ব্যক্তির নিজস্ব অধিকারই উল্লঙ্ঘন হচ্ছে, যেটার জন্য ক্ষতিপূরণ পেতে সে এন্টাইটেল। তো আমরা এই লেকচারের মধ্যে বেসিক্যালি বিভিন্ন কন্ট্রাক্ট ভ্যালিডিটি হিসাবে ডিসকাস করব। টাইপস অফ কন্ট্রাক্ট অন দ্য বেসিস অফ ভ্যালিডিটি, বৈধতার ভিত্তিতে চুক্তির প্রকার। প্রথম ক্যাটেগরি হলো আপনার বৈধ চুক্তি বা ভ্যালিড কন্ট্রাক্ট কাকে বলে। বেসিক্যালি ভ্যালিড কন্ট্রাক্ট এমন একটি কন্ট্রাক্ট যেখানে সবগুলি উপাদান, যেগুলি আমরা এসেনশিয়াল কন্ট্রাক্টের জন্য জানি যে প্রয়োজনীয়, সব জিনিস যখন থাকবে, তখন আমরা বলতে পারি যে একটি চুক্তি একটি ভ্যালিড কন্ট্রাক্ট। ফর এক্সাম্পল, অফার অ্যাকসেপ্টেন্স, লফুল কনসিডারেশন, লফুল অবজেক্ট, শুড নট বি কনসিডার্ড টু বি ভয়েড, তারপরে রেজিস্ট্রেশন হতে হবে, তারপরে এইগুলি সব মানে এসেনশিয়াল এলিমেন্টস। ধারা 10 ভারতীয় চুক্তি আইনে যেগুলি এসেনশিয়াল এলিমেন্টস দেওয়া আছে, আমরা সহজভাবে বুঝতে পারি যে যে কোনো চুক্তি যেখানের মধ্যে ধারা 10 স্যাটিসফাই হচ্ছে ভারতীয় চুক্তি আইনের, সেই চুক্তিটাকে আমরা ভ্যালিড চুক্তি বা বৈধ চুক্তিও বলতে পারি। দ্বিতীয় আমাদের এসে যাচ্ছে অকার্যকর চুক্তি, যেটাকে
ভয়েড কন্ট্রাক্ট বলা হয়। এখন ভয়েড কন্ট্রাক্ট নামটি অ্যাকচুয়ালি বলেই দিচ্ছে আমাদেরকে, দ্য ওয়ার্ড ভয়েড মিনস নালিফাইড, এটার কোনো লিগ্যাল ইম্প্যাক্ট নেই। এখন ভয়েড কন্ট্রাক্ট বেসিক্যালি এমন একটি চুক্তি যেটার মধ্যে লয়ের বা আইনের কোনো এনফোর্সেবিলিটি থাকবে না। সেটা এমনও হতে পারে যে শুরুয়াত থেকেই সেই কন্ট্রাক্টটি ভয়েড হয়ে যাচ্ছে বা অকার্যকর হয়ে যাচ্ছে, বা পরবর্তীকালেও সেটা অকার্যকর হতে পারে। উদাহরণস্বরূপ যেমন আজকে একটি কন্ট্রাক্ট যদি কোনো ব্যক্তির সাথে করা হয় যার বয়স 18 চেয়ে কম, এইরকম কন্ট্রাক্ট বা চুক্তি কিন্তু ভয়েড অ্যাব ইনিশিও, মানে শুরুর থেকেই এই কন্ট্রাক্টের কোনো লিগেল গ্রাউন্ড বা ভ্যালিডিটি নেই। তো ভয়েড কন্ট্রাক্টটা বেসিক্যালি ডিফাইন করা আছে সেকশন 2J-তে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের, যেখানে খুব সহজভাবে লেখা আছে যে আ কন্ট্রাক্ট হুইচ সিজেস টু বি এনফোর্সড বাই ল ইজ সেড টু বি ভয়েড। When initially entered into a contract may be valid and binding on the parties but may be voided later. আমি যে বললাম যে অনেক সময় কি হয়, চুক্তি যখন শুরু হয় তখন সেটা ভ্যালিড থাকে, বাট পরবর্তীকালে কোনো একটা কারণ বিশেষের জন্য সেটি ভয়েড হয়ে যেতে পারে বা অকার্যকর হয়ে যেতে পারে। তৃতীয়ত ক্যাটেগরি ওর কাইন্ড অফ কন্ট্রাক্ট বা যদি আমরা ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন উঠাই, সেটা হবে ভয়েডেবল কন্ট্রাক্ট, যেটাকে বাতিলযোগ্য বলা হয়। এই কন্ট্রাক্টটি কিন্তু খুব ইন্টারেস্টিং। সেকশন 2J অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে এটার ডিফিনিশনটি দিয়ে আছে। সেকশন 2 যেটা আমরা দেখে নিই, সেকশন 2J কি বলে, যে কন্ট্রাক্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল এট দ্য অপশন অফ ওয়ান অর মোর পার্টিস বাট নট এট দ্য অপশন অফ আদার্স ইজ আ ভয়েডেবল কন্ট্রাক্ট। মানে কি, এইখানে যে কোনো একটি ব্যক্তির ভুলের জন্য কন্ট্রাক্টটা কিন্তু বাতিলযোগ্য হয়ে গেল। যেমন আমি বলি, যেমন আমরা জানি যে সম্মতিটা স্বাধীন হওয়া উচিত, দিস ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। এখন এমন যদি হয় যে কোনো একটি ব্যক্তি আউট অফ কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, মিসরিপ্রেজেন্টেশন, মিস্টেক, ভুল ভ্রান্তি থেকে যদি সে সম্মতিটা দেয়, কোনো একটা ফোর্সে প্রেশারে পড়ে সম্মতিটা দেয়, তো এখানে কিন্তু চুক্তিটা হতে পারে বা এগ্রিমেন্টটা গঠন হয়ে যাবে, কিন্তু সেটা চুক্তি হবে না। যেই মুহূর্তেতে সেই ব্যক্তিটি বলবে যে হ্যাঁ আমার সম্মতি ছিল, কিন্তু আমার সম্মতিটা আমি ভুল ভ্রান্তি দিয়ে দিয়েছি, বা আমি অন্য কেউকে ভেবে আমার ইয়েটা এক্সপ্রেস করেছি, এই রকম কেসের মধ্যে আমরা বলতে পারি যে এটা ভয়েডেবল একটা পারফেক্ট এক্সাম্পল, বিকজ এখানে একটি ব্যক্তির ভুল বুঝাবুঝির কারণে চুক্তিটার এন্ড রেজাল্টটা ইম্প্যাক্টেড হচ্ছে। মানে এখন এই ব্যক্তি যদি চায়, সে তার স্ট্যান্ডটা যদি রেকটিফাই করে, ভয়েডেবল কন্ট্রাক্ট ক্যান বি অলসো আ ভ্যালিড কন্ট্রাক্ট, ঠিক আছে। কিন্তু বাতিলযোগ্য যেগুলি মানে ইলিগাল কন্ট্রাক্ট যেগুলো আমরা ডিসকাস করবো, ওইখানে কিন্তু সেই অপশনটা থাকবে না। ভয়েডেবল কন্ট্রাক্টের মধ্যে টু রেটিফাই বা টু কারেক্ট দ্য কন্ট্রাক্টের অপশনটা থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের অবৈধ চুক্তি বা ইলিগাল কন্ট্রাক্ট। ইলিগাল কন্ট্রাক্ট আমরা অফকোর্স নাম থেকে বুঝতে পারছি যেটা আইন আমাদেরকে প্রহিবিট করছে। যে কোনো চুক্তি যেটা আইনিভাবে মানে আমরা করতে পারি না, সেটাকে আমরা বলতে পারি যে সেটা বৈধ হবে না। অবৈধ চুক্তি এমন হতে পারে যে এখন আমি যদি এর কাছ থেকে কন্ট্রাক্ট নিলাম যে তুমি আমাকে 1000 কোটি টাকার ড্রাগ সাপ্লাই করবে, তো আমরা কি এই চুক্তিটাকে চুক্তি বলতে পারি? এইখানের মধ্যে যেহেতু এটি আইনের এগেনস্টে, কারণ আইন বলছে যে ড্রাগ সাপ্লাই করা, ড্রাগস বেচা এটা একটা ইলিগাল অ্যাক্ট, তো এইরকম কোনো চুক্তি যদি করা হয় তখন আমরা বলতে পারি এটাকে একটা ইলিগাল কন্ট্রাক্ট বা অবৈধ চুক্তির একটি উদাহরণ। Illegal contracts are void contracts, but not all void contracts are illegal. এটা একটা খুব ইন্টারেস্টিং লাইন, যেখান থেকে আমরা কি বুঝতে পারি যে ইলিগাল কন্ট্রাক্ট সবসময় ভয়েড হবে, কিন্তু সব ভয়েড কন্ট্রাক্ট কিন্তু আবার ইলিগাল নাও হতে পারে। যেমন আমি বললাম যে আজকে আপনি এ বিকে ভেবে বা ভাবলো বি, কিন্তু সে কনসেন্টটা দিয়ে দিল সিকে, এখানে আমরা কি বলবো এটা ইলিগাল হয়েছে? না, এইটা এখানে মিসরিপ্রেজেন্টেশন বা একজনের আরেক জায়গায় আরেকজনকে ভেবে এখানে সম্মতিটা দেওয়া হয়েছিল। তার জন্য আমরা বলতে পারি এখানের মধ্যে কিন্তু কোনো বেআইনি কাজ করা হয়নি, এই মানুষ বিশেষেরই ব্যক্তি বিশেষের ভুলের কারণে এখানে কন্ট্রাক্টটা ভায়োলেট হয়ে যাচ্ছে। বাট ইলিগাল কন্ট্রাক্টের মধ্যে কী হচ্ছে, যে কোনো একটি অপরাধ বা যে কোনো একটি অ্যাক্ট করা হচ্ছে যেটি আইনের এগেনস্টে, তার জন্য এই কন্ট্রাক্ট বা এই চুক্তির আলটিমেট রেজাল্টটিও ভয়েড হবে বা আইনের চোখে এটার কোনো ভ্যালিডিটি থাকবে না। পঞ্চম হলো গিয়ে আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। এখন আনএনফোর্সেবল কন্ট্রাক্টটা বলতে কি বুঝি,
Unenforceable contract is good in substance but cannot be enforced by law because of a technical defect. মানে এখানে যে কোনো একটি টেকনিক্যাল ডিফেক্টের জন্য, যে কোনো একটা ছোট্টখাটো একটা এররের জন্য এই কন্ট্রাক্টটি আনএনফোর্সেবল হয়ে যাচ্ছে। বাট এইগুলি কন্ট্রাক্ট যেগুলি আনএনফোর্সেবল এগুলি কিন্তু ভয়েড হবে না, সেগুলি ভয়েডেবল হয়ে যাবে। ঠিক আছে, মানে যদি এই যে জিনিসটার জন্য টেকনিক্যাল এররের জন্য কন্ট্রাক্টটা রেগুলারাইজ করা যাচ্ছে না সেটা যদি ঠিক করা যায় তখন কিন্তু চুক্তিটাও আবার ঠিক হয়ে যাবে। এখন আমরা ভয়েড এগ্রিমেন্ট বা অকার্যকর চুক্তিকে নিয়ে কথা বলি। অকার্যকর চুক্তি বা ভয়েড কন্ট্রাক্ট মানে হচ্ছে এমন একটি চুক্তি যেটি বেসিক্যালি এক্সিস্টই করে না। কেন আমি বললাম? বিকজ ভয়েড কন্ট্রাক্টের লিগ্যাল ইম্প্যাক্ট বা লিগ্যাল যে ইফেক্টটা হবে সেটা কিন্তু নাল বিগ জিরো। ওইটা কোনো রকমের চুক্তি যেটা ভয়েড হয়ে যাচ্ছে সেটাতে কিন্তু কোনো রকমের অধিকার বা কোনো রকমের কম্পেনসেশন ক্লেম করা যেতে পারে না। The law cannot impose any legal obligation on either party, especially the frustrated party. মানে ভয়েড কন্ট্রাক্টের মধ্যে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে কোনো রকমের রিলিফ চাইছেন, বাট নেচার অফ দ্য কন্ট্রাক্ট বা চুক্তিটা যদি ভয়েড হয় তখন তো এই রিলিফটা দেওয়া হবে না। আমি একটা উদাহরণ দিই এখানে। আজকে যদি কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে একটি চুক্তি করলেন, বাট এখানে যে দ্বিতীয় ব্যক্তি তার বয়স 18-র চেয়ে কম। এখন আমরা জানি যে কম্পিটেন্সি অফ কন্ট্রাক্ট ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল এলিমেন্টস। এইখানে যেহেতু তার বয়সটা 18-র চেয়ে কম, মানে কি হচ্ছে এই চুক্তিটা ভয়েড অ্যাব ইনিশিও হয়ে যাচ্ছে, মানে শুরুয়াত থেকেই এই চুক্তির কোনো ভ্যালিডিটি নেই। তার জন্য আমরা বলতে পারি যে ভয়েড কন্ট্রাক্ট লিগালি স্পিকিং ইট ডাজ নট ইভেন এক্সিস্ট। যে কোনো একটি এগ্রিমেন্ট যখন ইলিগেল হয় তখন এটাকে আমরা ভয়েডও বলতে পারি। ফর এক্সাম্পল, যদি এখন একটি ড্রাগস ডিলার বিক্রেতার সাথে কোনো চুক্তিতে যায়, আমরা কি এই চুক্তিটার পরিণামটা কী হবে? এই চুক্তিটা হলো একটা পারফেক্ট এক্সাম্পল অফ এ ভয়েড কন্ট্রাক্ট, বিকজ যেগুলি কন্ডিশনস বা টার্মসের উপরে এই চুক্তিটা গঠন করা হয়েছে সেটি ইলিগেল। তো এই ক্ষেত্রে একটি পার্টি আরেকটা বিরোধী পার্টির এগেনস্টে কিন্তু কোর্টে যেতে পারেন না, মামলা করতে পারেন না, বিকজ কোর্টের কাছে এই চুক্তির কোনো এক্সিস্টেন্সই নেই। 1872 সালের যে আইন আছে, ভারতীয় চুক্তি আইন, তার মধ্যে সেকশন 2Gর মধ্যে ডেফিনেশন দেওয়া আছে, বলা হয়েছে যে এগ্রিমেন্ট উইচ ইজ নট এনফোর্সেবল বাই ল ইজ সেড টু বি ভয়েড। মানে চুক্তির ঠিক অপোজিটটা। চুক্তিতে কি বলা আছে? এগ্রিমেন্ট উইচ ইজ এনফোর্সড বাই ল ইজ আ কন্ট্রাক্ট, সো এন এগ্রিমেন্ট উইচ ইজ নট এনফোর্সড বাই ল ইজ ভয়েড। তো আমরা বুঝতে পারছি যে যখন এটা আইনের স্বীকৃতি পাচ্ছে না তখন সেই এগ্রিমেন্টটা ভয়েড হয়ে যাচ্ছে। ভয়েড এগ্রিমেন্টের আরও আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা জড়িত দেখে নিই। যেমন একটা কথা তো আমি বললাম যে ভয়েড এগ্রিমেন্ট বেসিক্যালি দু রকমের হতে পারে। একটা হলো কি ভয়েড অ্যাব ইনিশিও, শুরুয়াত থেকেই এই চুক্তির কোনো ভ্যালিডিটি থাকবে না, মানে শুরুতেই সেটা ভয়েড হয়ে যাচ্ছে। যেমন আমি বললাম উদাহরণ সমেত, একটা পাগল মানুষ, পাগল ইন দ্য সেন্স হু ইজ মেডিকেলি আনসাউন্ড বা লিগালি হু হ্যাজ বিন ডিক্লেয়ার টু বি অ্যান আনসাউন্ড পারসন, এরকম কোনো ব্যক্তির সাথে যদি দ্বিতীয় ব্যক্তি কোনো চুক্তিতে যায়, আর যে সময় চুক্তিটা করা হয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, স্পেশালি ফর আনসাউন্ড মাইন্ডেড পারসন। এটা খুব ইম্পর্ট্যান্ট যে যখন সেই চুক্তিতে যাচ্ছে তখন সেই চুক্তির যে রেপারকেশনস বা কনসিকুয়েন্সেস হবে, যে এটার থেকে রেজাল্ট কী হবে, এইটা যদি বোঝার শক্তিটা না থাকে তখন তাকে আমরা আনসাউন্ড মাইন্ডেড বলবো। মানে এমন হতেই পারে যে একটি মানুষের এপিলেপসির বা মির্গির অ্যাট্যাক হয়, কিন্তু যখন সে চুক্তিটা দিয়েছিল তখন তার মির্গির অ্যাট্যাক হচ্ছিল না। এই চুক্তিটাকে কিন্তু ভ্যালিড চুক্তি মানা হবে বা ভ্যালিড কনসেন্ট মানা হবে। কিন্তু অর্ডিনারিলি যখন কোনো ব্যক্তি তার সম্মতি বা কনসেন্ট দেয় তখন তার সাউন্ড মাইন্ডের বা ভালো সুস্থ মানসিক অবস্থার থাকার খুব প্রয়োজনীয়। সো আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে ভয়েড, প্রথমে তো বুঝলাম যে ভয়েড অ্যাব ইনিশিও, মানে এরকম কোনো আনসাউন্ড মাইন্ডেড পার্সনের সাথে যদি কোনো চুক্তি করা হয় তখন সেটা শুরুয়াত থেকেই এটা ভয়েড হয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় নম্বর যে চুক্তির কথা আমি বলবো, এইরকম চুক্তি ভয়েড হয়ে যায় বিকজ অফ সাম ফিউচার কন্ডিশনস, যেটাকে ইম্পসিবিলিটিও বলা হয়। এটাতে আমরা পরবর্তীতে ডিসকাশন করবো। একটি ডক্ট্রিন আছে, ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, মানে কন্ট্রাক্টটা আর ফুলফিল করা যাচ্ছে না, চুক্তিটাকে আর আগে মানে বাড়ানো যাচ্ছে না, চুক্তির দ্বারা কোনো কাজ বা কোনো অধিকার
গঠন করা যাচ্ছে না বিকজ অফ সাম অফ দ্য ডিসেবিলিটিস উইচ ইনকার্স ইন ফিউচার। তো এইরকম ক্ষেত্রে ইম্পসিবিলিটির জন্য হতে পারে। একটা উদাহরণ দিই, এখানে এ অ্যান্ড বি একটি এক্সিকিউশন করলো একটি কন্ট্রাক্ট, কিন্তু একজন ব্যক্তির ডেথ হয়ে যাচ্ছে এখানে, আর এই যে কন্ট্রাক্টটা করা হয়েছে বা চুক্তিটা সেটা কিন্তু খুব স্পেসিফিক চুক্তি ছিল, মানে এই চুক্তির কাজটি ওনার ছেলে বা ওনার লিগ্যাল রিপ্রেজেন্ট করতে পারবে না। তখন যেহেতু ওনার মৃত্যু হয়ে যাচ্ছে, তো আমরা বলতে পারি যে এখন এই চুক্তিটি লিটারেলি পসিবল নয়। তো এটি একটি এক্সাম্পল যে ভয়েড হয়ে যাচ্ছে ফিউচারে বিকজ অফ দ্য ইম্পসিবিলিটি অফ দ্য পারফরমেন্সেস। এখন আমরা কিছু প্রকার দেখে নিব যেগুলি কন্ডিশনসে একটি কন্ট্রাক্ট ভয়েড হয়ে যাচ্ছে। তো এইগুলি কন্ট্রাক্টকে আমরা বা চুক্তিকে আমরা ভয়েড কন্ট্রাক্ট বলতে পারি। যেমন প্রথমত আসছে আপনার কন্ট্রাক্ট উইচ ইজ মেড বাই এ ডিসকোয়ালিফাইড পারসন। আমি জাস্ট উদাহরণটা দিলাম। সেকশন 11 ভারতীয় চুক্তি আইনের মধ্যে ধারা 11-র মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে নাবালক বা এমন কোনো ব্যক্তি যে আনসাউন্ড মাইন্ডেড তারা কিন্তু কম্পিটেন্ট পার্টিস নয়, বা এমন কোনো ব্যক্তি যাকে লতে ডিসকোয়ালিফাই করা হয়েছে এরকম কোনো ব্যক্তি দ্বারা চুক্তি সম্ভব না। তো এইরকম কোনো ব্যক্তির সাথে যদি কোনো চুক্তি করা হয় অ্যাজ পার সেকশন 11 সেটা ভয়েড হবে। তারপর চুক্তি যেটা মিউচুয়াল মিস্টেকের জন্য হয়ে যায়, মিস্টেক অফ ফ্যাক্ট, সেকশন 20-তে বলা হয়েছে যে মিস্টেক অফ ফ্যাক্ট মানে ভুল কোনো ভিত্তিতে চুক্তি করা হয়ে গেল। আজকে এ ভাবলো যে বিয়ের কাছ থেকে তার বাড়িটা কিনবে, আর বিয়ের কাছে দুটো বাড়ি আছে, আর ও যে বাড়িটা কিনতে ইন্টারেস্টেড সেটার জন্য বি আবার সেই বাড়িটা বেচতে ইন্টারেস্টেড না। তো এইখানে যদি সামনে এই চুক্তিটা এগোয় আর এর ভুল ভ্রান্তে যদি এ ভেবে নেয় যে বি অ্যাকচুয়ালি ওই বাড়িটাই বেচবে যেটা এ কিনতে চাইছে, কিন্তু বি সেটা ভাবছে না, এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে একটা মিউচুয়াল মিস্টেক অফ ফ্যাক্ট হয়ে গেছে। এই ক্ষেত্রেও কিন্তু কন্ট্রাক্ট উইল বি ভয়েড। ঠিক আছে, নেক্সট আমরা তৃতীয় নম্বর ক্যাটেগরি অফ কন্ট্রাক্ট উইচ বিকামস ভয়েড হলো আপনার কন্ট্রাক্ট যেখানে কনসিডারেশন থাকছে না, প্লাস যেখানে অবজেক্টটা অবৈধ বা ইলিগেল। কনসিডারেশন যেমন আমরা বললাম যে বিবেচনা ছাড়া চুক্তি সম্ভব নয়। যে কোনো চুক্তির জন্য বিবেচনা হলো কি একটা বেসিক রিকোয়ারমেন্ট, যে কিছুর বিনিময়ে কোনো একটা কাজ করা। এই বিনিময়ে যে শব্দটা আমি ইউজ করলাম, বিনিময়টা কনসিডারেশনকে রিপ্রেজেন্ট করছে। সো কনসিডারেশন ছাড়া যদি কোনো চুক্তি হয় সেটা ভয়েড হবে, প্লাস যদি কোনো ইলিগেল বা কোনো অবৈধ বা বেআইনি কাজের জন্য যদি চুক্তি করা হয় সেটাও কিন্তু ভয়েড কন্ট্রাক্টের মধ্যে পরিণত হবে। নেক্সট, কন্ট্রাক্ট মেড উইদাউট কনসিডারেশন ইজ ভয়েড। ধারা 25 ভারতীয় চুক্তি আইনের মধ্যে আমরা ডিসকাস করব, যেখানের মধ্যে ডিটেলসে দেওয়া আছে যে চুক্তি যদি কনসিডারেশন বা বিবেচনা ছাড়া হয় সেটা কিন্তু ভয়েড। বাট ধারা 25-এর মধ্যে এমন কিছু ব্যতিক্রম দেয়া আছে, এক্সেপশনাল গ্রাউন্ডস, যেখানে দো কনসিডারেশন থাকবে না, স্টিল চুক্তিটা ভ্যালিড হবে। যেমন একটা উদাহরণ এখানে আমি দিয়ে দিই, যদি একটি ব্যক্তি আরেকটি ব্যক্তির সাথে প্রেম বা স্নেহ থেকে কোনো চুক্তি করে, চুক্তি মানে আমি যদি আউট অফ লাভ অ্যান্ড এফেকশন যদি আমার কোনো প্রপার্টি কাউকে গিফট করতে চাইছি, তো এই যে চুক্তিটা হলো এখানে কিন্তু ট্রান্সফার প্রপার্টিটাও হলো, আমি দিলামও আমার জিনিসটা, আমার সম্পত্তিটা সে পেয়েও গেল, কিন্তু এখানে কনসিডারেশন তো হচ্ছে না। কিন্তু এইটি হলো একটি পারফেক্ট এক্সাম্পল অফ এক্সেপশন টু দ্য জেনারেল রুল। সে ধারা 25-এর এটি একটি ব্যতিক্রমের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা ইন ডিটেলস আবার ডিসকাস করব। নেক্সট, বিবাহ সন্মোহর চুক্তি, দ্যাট ইজ সেকশন 26। যে কোনো চুক্তি যদি ইন রেস্ট্রেইন অফ ম্যারেজ করা হয়, ঠিক আছে, তখন এটাকে ভয়েড বলা হবে। যদি কোনো চুক্তি কাউকে বিয়ে করতে বারণ করছে বা নাবালকের সাথে যদি কোনো বিয়ের প্রস্তাব দেওয়া হয়, তখন যেহেতু আমাদের আইনিভাবে ডিসাইড করা আছে বা আইনিভাবে একটা ডিসক্লেমার দেওয়া আছে যে কোনো ব্যক্তি যে বিবাহ করতে প্রস্তুত হবে তার মিনিমাম এজ ফর ওমেন অর ফর গার্লস ইট ইজ 18 আর ফর বয়েজ ইট ইজ 21। যে কোনো আইনি আপনি উঠিয়ে দেখেন, যেমন আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর মধ্যেও সেকশন 5-এর মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে এজ অফ বোথ দ্য পার্টিস, দ্যাট ইজ দ্য ব্রাইড অ্যান্ড দ্য গ্রুম, ইজ ডিসাইডেড। আজকে এইখানে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যদি মাইনরের সাথে কোনো বিয়েতে কেউ প্রস্তাব দেয় তখন অ্যাকচুয়ালি প্রস্তাবটা তো ভুল। সো এইখানে মাইনরকে যদি বাধ্য করা হয় তখন আমরা বলতে পারি যে দিস অলসো উইল রেজাল্ট ইনটু আ ভয়েড কন্ট্রাক্ট। বা বিয়ে করতে আটকানো যদি হয় তখন আমরা বলতে পারি যে এরকম কোনো এগ্রিমেন্ট করা হয় যেটাতে কাউকে বিয়ে করতে আটকানো হচ্ছে, তখনও এটা ভয়েড কন্ট্রাক্টে পরিণত হবে। নেক্সট,
বাণিজ্য না করার জন্য বা বাণিজ্য আটকানোর জন্য যদি কোনো এগ্রিমেন্ট করা হয়। আজকে এক্সাম্পল দিয়ে যদি বলি, এ যদি বি এর সাথে একটা চুক্তি করে যে যদি সি এর দোকানটা তুই বন্ধ করিয়ে দিস তা আমি তোকে 1 লক্ষ টাকা দেবো, সি ইজ হিজ কম্পিটিটর। আর যদি বি সি এর সাথে সিকে যদি আউট অফ ফোর্স গুন্ডা লাগিয়ে যদি বন্ধ করিয়ে দেয়, আর যদি এ তার টাকাটা দেয় না, এখন বি কোর্টে গিয়ে কি মামলা করতে পারবে? বি মামলা করতে পারে না। কেন? এই এগ্রিমেন্টটি শুরুর থেকেই একটি ভয়েড কন্ট্রাক্টে পরিণত হয়ে গেছিলো। বিকজ দ্য অবজেক্টিভ অফ দ্য কন্ট্রাক্ট ওয়াজ টু রেস্ট্রেন সামওয়ান ফ্রম হিজ ট্রেড, যেটা ওর মৌলিক অধিকার আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট, আপনার যদি কোনো ব্যক্তি আনসার্টেন কোনো কারণের জন্য এগ্রিমেন্ট করে, তখনও সেটা ভয়েড হবে। আনসার্টেন মানে কারণটা জানা নেই, একদম মানে আননোন কোনো রিজনের জন্য চুক্তি হতে পারে না। চুক্তির সবসময় একটা ভ্যালিড রিজনের জন্যই হওয়া প্রয়োজনীয়। সো এরকম ক্ষেত্রে এটি ভয়েড হবে। নেক্সট, কন্ট্রাক্ট বাই ওয়েজার, সেকশন 30-তে দিয়ে আছে কন্ট্রাক্ট বাই ওয়েজার। ওয়েজার মিনস জুয়া বা যে কোনো একটি এমন একটি বিষয় যেখানে একটি পক্ষ বলবে যে এটি হবে, আরেকটি পক্ষে বলবে যে হবে না। যেমন এক্সাম্পল দিই যদি, যে এ যদি বললো যে আমি এই বলটা মারবো, এই বলটা গিয়ে স্টাম্পে লাগবে, ওখানের মধ্যে বি বললো যে না তুই যে বলটা মারবি ওটা স্টাম্পে লাগবে না, চল আমরা বাজি লাগাই, যদি লাগে তাহলে তুই আমাকে 100 টাকা দিস, যদি না লাগে আমি তোকে 100 টাকা দেবো। দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ কন্ট্রাক্ট বাই ওয়েজার, যেটাকে ভয়েড কন্ট্রাক্টের মধ্যে ধরা হয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন দ্য লিস্ট উইল বি কন্ট্রাক্ট উইচ হ্যাপেন্স বিকজ অফ ইম্পসিবিলিটি। কন্ট্রাক্ট পূরণ করা যাচ্ছে না বিকজ অফ সার্টেন ইম্পসিবিলিটি, যেটা ঘটিত হয়ে যায়। সেকশন 56 ধারা 56 ভারতীয় চুক্তি আইনের 1872-এ আমরা ইন ডিটেলস বুঝতে পারবো যে কোনগুলি কন্ট্রাক্ট টার্নস টু বি ভয়েড বিকজ অফ ইম্পসিবিলিটি। এখন চলে আসছি সেকশন 11-এর মধ্যে, যেটা নিয়ে আমি অল্প আপনাদেরকে অলরেডি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। বেসিক্যালি সেকশন 11 ইলাবোরেটস দ্য কনসেপ্ট অফ লিগাল ক্যাপাসিটি বা কম্পিটেন্সি। এটা কি বলছে দেখেন, ল্যাঙ্গুয়েজটা যদি আমরা দেখি, সেকশন 11-এর ল্যাঙ্গুয়েজটা হলো এভরি পার্সন ইজ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট আন্ডার দ্য ল টু উইচ হি ইজ এজ অফ মেজরিটি। মানে বালক হওয়া বা 18 চেয়ে বেশি হওয়াটা প্রাইম রিকুইজিট ফর এ পার্সন টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট। মানে একটি মানুষের বয়স যদি 18 চেয়ে কম হয়, সে কিন্তু চুক্তিতে ঢুকতে ক্যাপেবল বা এলিজেবল না। কম্পিটেন্সিটাও তার থাকবে না যদি তার বয়সটা থাকে না। এখন বহুত রকমের আইনের মধ্যে খুব ক্লিয়ারলি স্পেসিফিক্যালি ডিফাইন করা আছে এজটি কী হওয়া উচিত। এজ অফ মেজরিটি আমরা বেসিক্যালি যদি ইন্ডিয়ান মেজরিটি 1875-ও রেফার করি, তখনও বুঝতে পারবো এখানে দিয়ে আছে যে কোনো ব্যক্তি যার বয়স 18 চেয়ে কম তাকে কিন্তু মাইনর মানা হবে। সো আমরা বুঝতে পারছি যে সেকশন নাম্বার 11 এজ অফ মেজরিটি নিয়ে কথা বলছে। মেজরিটির পর আরেকটা জিনিস যেটা কম্পিটেন্সির জন্য প্রয়োজনীয়, সেটা হলো গিয়ে একটি সুস্থ মনস্কর মানুষ বা হেলদি মাইন্ডেড পারসন। যে কোনো আনসাউন্ডেড মাইন্ড পারসন, যাকে মেডিকেলি ইনসেন বলা হয়েছে, সে কিন্তু চুক্তি করতে পারে না। আমি আগেই বলে দিলাম যে যদি চুক্তি করার সময় তার বোঝার শক্তিটা না থাকে, তখন সেই চুক্তিটাকে ইনভ্যালিড বলা হবে। বিকজ চুক্তি করা হয়েছে তো ওর যে কনসেন্টটা নেওয়া হলো, সে কনসেন্ট ওয়াজ গিভেন আউট অফ দ্য ইম্প্যাক্ট অর আউট অফ দ্য ইফেক্ট অফ আনসাউন্ডনেস অফ মাইন্ড। তার জন্য আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এই যে ওর আনসাউন্ডনেস অফ মাইন্ড বা মানসিক অসুস্থতা যেটা ওতে ও সাফার করছে, সেটা ওর কনসেন্টটাকেও ইম্প্যাক্ট করছে, বুঝতে পারছে না। নেক্সট এখন আমরা এগ্রিমেন্ট which are made under mistake of fact নিয়ে ডিসকাস করি, যেটা আমরা দেখে নিয়েছি লিস্টে যে এটাও ভয়েড হয়। সেকশন 20-এর মধ্যে বেসিক্যালি 20 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে দিয়ে আছে দ্যাট কন্ট্রাক্টস উইচ আর মেড আন্ডার মিউচুয়াল মিস্টেক উইল বি ভয়েড। ল্যাঙ্গুয়েজটা কি দেখেন, এখানের মধ্যে একটি ম্যাক্সিম আছে যেটা বলছে যে ইগনোরেন্স অফ ল ইজ নট এক্সকিউজ, বাট ফ্যাক্টের ক্ষেত্রে বলা আছে যে ইগনোরেন্স অফ ফ্যাক্ট ইজ এক্সকিউজেবল যদি ওটাকে পরিবর্তিতে চেঞ্জ করা হয়। কিন্তু ভারতীয় চুক্তি আইনের মধ্যে এটা খুব স্পষ্টভাবে লেখা আছে যে যদি মিস্টেক অফ পার্টিজও হয়, তখনও কিন্তু সেটি ভয়েড হবে। এইটি আবার দুটো কারণে হতে পারে। একটি হলো যে বাইলেটারাল মিস্টেক, যেটা সেকশন 20-তে দেওয়া আছে, মানে দ্বিপক্ষেরই ভুল, দুটি পক্ষই ওরা ভুল ভিত্তিতে চুক্তিটা করলো। আর দ্বিতীয় হলো গিয়ে একতরফা ভুল বা ইউনিল্যাটারাল মিস্টেক, যেটা সেকশন 21-এর মধ্যে বলা আছে। এখন দ্বিপক্ষীয় ভুল বা বাইলেটারাল মিস্টেক বলতে আমরা কী বুঝি? সেকশন 20-র মধ্যে এটি ক্লিয়ারলি বলা আছে যে যদি দুইটি ব্যক্তি ভুলভাবে বা ভুল ভিত্তিতে কোনো চুক্তিতে
করার চেষ্টা করে, তো সেটা কিন্তু মিস্টেক অফ ফ্যাক্টে ধরা হবে। সো এখানে ভুলটাকে আমরা কি বুঝতে পারছি যে একটি কারণ এখানে এসেনশিয়াল তিনটি জিনিস থাকবে এই বাইলেটারাল মিস্টেকের জন্য। ফার্স্ট, যে দ্য রং মাস্ট বি কমিটেড বাই বোথ দ্য পার্টিস অ্যান্ড ইট মাস্ট বি মিউচুয়াল। ভুলটা দুটো পক্ষই করেছে আর এটা কিন্তু মিউচুয়ালি করা হয়েছে, কোনো জোর জবরদস্তিতে না, দুটো পক্ষই ইচ্ছে করে ভুলটা করেছে বা স্বেচ্ছে ভুলটা হয়েছে, তখনই আমরা বলতে পারি যে মিউচুয়ালি সে ভুলটা হয়েছে। দ্বিতীয়ত, ভুলটি কোনো একটা সত্যর উপরে হয়ে গেছে, মানে কোনো একটা ফ্যাক্ট যেটা সত্যি কিন্তু ওইটাকে ভুল মানা হয়েছে, এইরকম ক্ষেত্রে আমরা বলতে এই মিস্টেক অফ ফ্যাক্টটা সেকশন 20-তে ইন্ডিকেট করছে যে এখানে এন্ড রেজাল্ট উইল বি ভয়েড। আর তৃতীয়ত, ইট মাস্ট রিলেট টু এ ফ্যাক্ট উইচ ইজ এসেনশিয়াল টু কন্ট্রাক্ট। চুক্তির জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেই চুক্তিটাকে ফুলফিল করবে, আর এই ফুলফিলমেন্ট ক্রাইটেরিয়াটাকে নিয়ে যদি কোনো ভুল ভিত্তি হয়ে যায় তখন আমরা বলতে পারি যে ইট উইল রেজাল্ট টু বাইলেটারাল মিস্টেক। বাইলেটারাল মিস্টেক বা দ্বিপক্ষের ভুলের প্রকার থাকতে পারে বিভিন্ন, যেমন প্রথমে ভুল যদি হয়ে যায় রিগার্ডিং দ্য এক্সিস্টেন্স অফ সাবজেক্ট ম্যাটার, মানে যে কোনো একটি জিনিসের অস্তিত্ব নিয়ে যদি ভুল ভ্রান্তি ভাবা হয়ে যায় তখন এটাকে আমরা বলতে পারি যে দিস ইজ ওয়ান অফ দ্য টাইপস অফ বাইলেটারাল মিস্টেক। বোঝানোর জন্য আমরা এখানে একটি কেস রেফার করতে পারি, গ্যালিলিও ভার্সেস গ্যালিলি। এই কেসের মধ্যে কি হয়, একজন নারী আর পুরুষ ওরা ভেবে থাকে যে ওরা বিবাহিত, তারপরে ওদের মধ্যে একটি সেপারেশন বা ওদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হওয়ার পরে আরেকটি তথ্য বেরিয়ে আসে যে এই ব্যক্তিটির প্রথম যে স্ত্রী সে কিন্তু জীবিত আছেন। তো এখন এই যে এদের যে বিচ্ছেদের যে এগ্রিমেন্টটা তৈরি হলো অ্যামং দ্য সেকেন্ড টু পার্সন, মানে এই যে সেকেন্ড ওয়াইফ আর হাজব্যান্ডের মধ্যে, এইটা কিন্তু ভয়েড হয়ে যাবে। কেন? এখানে সাবজেক্ট ম্যাটারটাই তো ভুল। এখানের মধ্যে প্রথম বিবাহ থাকতে দ্বিতীয় বিয়ে যে হয়েছে সেই নলেজটা তো ছিল না। আর যেহেতু মিস্টেক অফ ফ্যাক্টরের জন্য আইন অলরেডি বলে দিয়েছে যে আপনার একজন স্ত্রী থাকতে আরেকজনকে বিয়ে করতে পারবেন না, যেমন আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট ক্লিয়ারলি বলে দিয়েছে সেকশন 5-এ। তদ্রূপ ম্যাক্সিমাম কান্ট্রিজের মধ্যে এই রুলটাই থাকবে যে আপনি যখন মনোগমি আর বাইগেমি বা পলিগামি নিয়ে যে পুরো ডিসকাশনটা হচ্ছে, যে একজন স্ত্রীর বিয়ে করা আরেকজন মানে একজনই স্বামী থাকতে পারে বা মিউচুয়ালি, মানে ভাইসে ভার্সা, যে একজন স্বামী অ্যাট এ টাইম ক্যান গেট ম্যারিড টু অনলি ওয়ান ওয়াইফ। তো এটা যে হচ্ছে না তখন আমরা বুঝতে পারবো যে এখানে অন্য রকমের একটা রিলেশন কনস্টিটিউট হবে, যে সেকেন্ড রিলেশনশিপ। তো এই ক্ষেত্রে আরেকটি কেসও আমরা ডিসকাস করতে পারি, এটা হলো স্মিথ ভার্সেস হাগার্সের কেস। এই কেসের মধ্যে প্লেন্টিফ এগ্রি করে কিছু জিনিস ডিফেন্ডেন্টকে বেচার জন্য, আর যে জিনিসটা বেচে ওটা হলো কি ওটস, কিন্তু ও ভাবে যে ওটসগুলি নতুন, কিন্তু ওটসগুলি কিন্তু অ্যাকচুয়ালি পুরনো থাকে। তো সে কেনার পরে সে রিয়েলাইজ করে, এটা আমাদের সবার সাথে হয়ে থাকে, অনেক সময় আমরা চাল কিনি, ঘরে আনার পরে দেখি চালের মধ্যে পুকো। তো অনেক সময় না আমরা যখন গিয়ে বলি যে চালটা চেঞ্জ করে দিতে, তখন চেঞ্জ করে দেয়, কিন্তু চালের বিনিময়ে যদি আমরা বলি, তো এই জিনিসগুলোতে আমরা বুঝতে পারি যে অনেক সময়ই আপনার কোনো অবসিলেন্স বা ভুলের জন্য যদি আপনি কোনো চুক্তিতে ঢুকে যান তখন কিন্তু সেটা ভয়েড হয়ে যাবে, আইটার কোনো অস্তিত্বই থাকবে না। দ্বিতীয়ত, আমরা এখন আরেকটা জিনিস বুঝতে পারি যে এই স্লাইডের মধ্যে আমরা দেখব যে যদি সাবজেক্ট ম্যাটার নিয়ে বা কোয়ান্টিটি নিয়ে যদি মিস্টেক অফ ফ্যাক্টর হয়ে যায়, যেমন একটা উদাহরণ দিলাম, অঙ্কিতা এগ্রি করলো পিটারের গাড়ি কিনতে 50,000 টাকা দিয়ে, যেটা ভুল মিস্টেকেনলি একটা কাগজে মধ্যে লেখা ছিল যে আমি আমার গাড়ি যেটার অ্যাকচুয়াল প্রাইস 5 লক্ষ টাকা 50 লক্ষ টাকা দিয়ে বেচবে। সে কিন্তু এগ্রি করে গেছে যে আমি কিনবো 50,000 টাকা, যেহেতু ওই জিনিস গাড়িটার দাম নয়, অরিজিনাল প্রাইস ইজ 5 লাখ রুপিস, এটা ইজ বিকজ অফ এ মিস্টেক। এইরকম কন্ট্রাক্ট কিন্তু ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে, এইটাতে আপনি এনফোর্সিবিলিটি করাতে পারবেন না। সো এখানে অঙ্কিতা কিন্তু কোর্টে গিয়ে সেটা মামলা করতে পারে না যে সে অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্টে বা অরিজিনাল অফারে লিখেছিল যে 50,000 গাড়ি দেবে, আর আমি ততটুকুর জন্য আমি অ্যাকসেপ্টেন্সও দিয়ে দিয়েছিলাম। কিন্তু এইখানের মধ্যে যেহেতু ভুল ভ্রান্তি মিস্টেকটা হয়েছে ভেবে যে ওইখানের মধ্যে ওই সাবজেক্ট ম্যাটারটা বা কোয়ান্টিটি নিয়ে মিস্টেক হয়েছে, তার জন্য এটাকে বাইলেটারাল মিস্টেকে ধরা হবে। এখন আমরা চলে আসি ইউনিল্যাটারাল মিস্টেকের টাইপসের দিকে। ইউনিল্যাটারাল মিস্টেক যেগুলি সেকশন 21-এর মধ্যে বলা আছে, কি বলা আছে দেখেন, a contract cannot be said to be voidable because of one of the parties to the contract was under a mistake as to matter relating to contract. Hence, the unilateral mistake does not affect the validity of the contract. It can be ground for setting aside the contract in court of law.
একটি মানুষের ভুলের জন্য যদি কোনো চুক্তি করা হয় তখন সে যদি তার ভুলটা ঠিক করে নেয় বা তার মিস্টেকটা ঠিক করে নেয় তখন কিন্তু সেটাকে আবার মানে কোর্টের মধ্যে এনফোর্সেবল বা লয়ের মাধ্যমে এনফোর্সেবল করা যাবে, এটি বলা হয়েছে। এখন আমরা কিছু ব্যতিক্রম দেখে নিই ইউনিল্যাটারাল মিস্টেকের, বা যদি একতরফা ভুল হয় তখন কোনো কিছু ব্যতিক্রম থাকছে এটার মধ্যে, এগুলি দেখে নিই। প্রথমত, মিস্টেক বাই ওয়ান অফ দ্য পার্টিজ অ্যাজ টু দ্য নেচার অফ দ্য কন্ট্রাক্ট। যে নেচার চুক্তির ছিল সেটাকে নিয়ে যদি ভুল বোঝা হয় তখন, এখন একটি মানুষ এমন যদি হয় যে ইউনিল্যাটারাল কেন আমি বলছি, যেমন আজকে দুটো ব্যক্তির মধ্যে একটি চুক্তি হলো, ঠিক আছে, আর একজন ব্যক্তি তার বয়স অনেক বেশি, তো উনি কানে কম শোনেন আর উনি মেশিনটা নিয়ে যাননি, তখন এখানে দ্বিতীয় ব্যক্তি যেগুলি কথা ওনাকে বললো উনি যা শুনলেন এটা কিন্তু উনি একটা মানে মিস্টেকেনলি উনি ভুল শুনে ফেললেন, এখানে ইউনিল্যাটারাল মিস্টেক হয়ে গেছে। আর রিজন ওয়াজ ইলনেস বা বলতে পারেন ওল্ড এজ। দিস ইজ ওয়ান পারফেক্ট এক্সাম্পল অফ এক্সেপশন টু ইউনিল্যাটারাল মিস্টেক। নেক্সট ব্যতিক্রম একতরফা ভুলের হতে পারে যদি কোনো ব্যক্তি আইডেন্টিটি নিয়ে ভুল করে ফেলে। Generally, identity of the parties entering into a contract is not essential, but in some cases এমনটা হয়ে যেতে পারে যে আইডেন্টিটি অফ দ্য পার্টির জন্য এখানে একটা মিসরিপ্রেজেন্টেশন হয়ে গেল আর আমি একজনের জায়গায় আরেকজনকে ভেবে চুক্তিটা করে ফেললাম বা সম্মতি দিয়ে ফেললাম, তো এই ক্ষেত্রেও চুক্তিটি কিন্তু ভয়েড হবে। ফর এক্সাম্পল, এখন যদি আমি অরিজিৎ সিংয়ের কোনো কনসার্টের টিকিট কিনবো বলে আমাকে যদি কোনো একটা লোকাল আর্টিস্টের টিকিট বেচে ফেলে, তখন আমরা এটা বলতে পারি যে আমি যেহেতু স্পষ্ট ছিলাম আমার কন্ডিশনস নিয়ে, তার জন্য এইখানে এই ইউনিল্যাটারাল মিস্টেকটা ভয়েড হয়ে যাবে। এখন আমরা দেখে নিই এগ্রিমেন্ট দ্য কনসিডারেশন অর অবজেক্ট ইজ আনলফুল যদি হয় তাহলে কী হয়। ধারা 23 ভারতীয় চুক্তি আইনের মধ্যে এইরকম কন্ডিশনস বলা আছে যখন চুক্তিটি বিকজ অফ আনলফুলনেস ভয়েড হয়ে যাচ্ছে। যেমন প্রথমত আসছে যখন যদি এটি প্রহিবিটেড বাই এনি ল হয়, যদি আইন দিকে এটাকে যদি নিষিদ্ধ করা থাকে তখন কনসিডারেশন বা অবজেক্টটা কিন্তু আনলফুল বলা হবে। যে কোনো স্থাপিত আইন আছে আর আপনি আইনের ফর এক্সাম্পল যদি এক্সাম্পল এখানে সাইড করি তাইলে যদি যেমন আমাদের ভারতের মধ্যে একটি আইন আছে যে আপনি অন্য কোনো জিনিস তাকে না জিজ্ঞেস করে আপনি ব্যবহার করতে পারেন না, নিয়ে যেতে পারেন না, যদি আপনি করেন তাইলে আপনি চুরি করছেন, যেটা একটা দণ্ডনীয় অপরাধ। তো এইখানে যদি একটি ব্যক্তি এসে বলে যে আমি এটা জানতামই না করে ফেললো, তখন কিন্তু এটি ভুল হবে। আরও আমি সহজ যদি এক্সাম্পল দিতে যাই, যে কোনো চুক্তি যদি কনসিডারেশন বা অবজেক্টটা আনলফুল থাকে তখন, আর যদি এটা আইন যদি বলে দিচ্ছে এটা আনলফুল, ঠিক আছে, যেমন এস্টাবলিশড কনস্টিটিউশন সংবিধানে থাকছে বা অন্য কোনো স্পেশাল লতে থাকছে এটা প্রহিবিটেড, স্টিল যদি আপনি চাইছেন তো এখানে বোথ অবজেক্ট অ্যান্ড কনসিডারেশন মানে যে কারণের জন্য করা হয়েছে আর যে বিবেচনার জন্য করা হয়েছে দুটোই ইনলিগ্যাল আনলফুল বলে দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, যদি এমন কোনো একটা চুক্তি হলো যেটার নেচার পরবর্তীকালে কোনো একটা আইন উল্লঙ্ঘন করে দিতে পারে, যেমন দ্বিতীয় ওয়াইফকে বিয়ে করা, ঠিক আছে, এই রকম চুক্তি আজকে যদি ভাবেন প্রথম বিবাহ, আমি একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল দিই এখানে, যদি এরকম হয় যে একটি ব্যক্তির প্রথম স্ত্রীর সাথে রেজিস্ট্রেশন ম্যারেজ হয়নি কিন্তু সমাজের সামনে স্বীকৃতি দিয়ে মন্দিরের মধ্যে অনেক লোকের সামনে বিয়েতে হয়েছে যেটি ফর্মালি উইচ ইজ নট রেজিস্টার্ড, আর দ্বিতীয় বিয়েটি উনি গিয়ে কোর্টে রেজিস্ট্রি করছেন, তো এখন যদি প্রথম স্ত্রী এই বিষয়টা জানার পরে মামলা করেন তখন কোর্টের কাছে কিন্তু এটা বিরাট বড় সমস্যা হয়ে যাবে যে কোনটাকে আইনিভাবে স্বীকৃতি দেওয়া হবে। অফকোর্স এখানে ইন্টেনশন অফ দ্য পারসন যে দুটি বিয়ে করলো তার ইন্টেনশনটা তো এখানে কোয়েশ্চেনেবল, তার জন্য এইরকম সমস্যাতে আমরা বুঝতে পারি যে পরবর্তীকালেও বিকজ অফ সাম কন্ডিশন এটা কিন্তু এগেইনস্ট দ্য ল হয়ে যেতে পারে। তৃতীয়ত, যদি এটি কোনো ব্যক্তিকে কোনো ক্ষতি করে বা কোনো হার্ম করে তখনও এইরকম অবজেক্ট বা কনসিডারেশনকে আনলফুল বলা হবে। আর চতুর্থ, যদি পাবলিক পলিসির এগেনস্টে কোনো লফুল কোনো কনসিডারেশন বা অবজেক্ট করা হয় যেটি পাবলিক পলিসি সেট করা আছে ওইটার এগেনস্টে, তখন আমরা বলতে পারি যে সেকশন 23 ক্লিয়ারলি আমাদেরকে বলে দিয়েছে যে এইসব ক্ষেত্রে দ্য কনসিডারেশন অ্যান্ড দ্য অবজেক্ট উইল বি আনলফুল।
এটা বোঝার জন্য আমরা দুটো উদাহরণ দেখে নিচ্ছি, উদাহরণ দেখলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আপনাদের এ আর বিতে দুটো উদাহরণ দেওয়া আছে, খুব সহজভাবে আমি যে জিনিসটা বুঝালাম এটা ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, আজকে এ যদি এগ্রি করে নিজের ঘর বিকে বেচে দিতে 10,000 টাকায়, আর বি যদি প্রমিস করে যে 10,000 টাকা দেবে অ্যাজ বিবেচনা বা কনসিডারেশন অ্যামাউন্ট, এ promise to sell the house and A promise to sell the house in consideration for B's promise, these are all valid consideration. এই যে এখানে যে একজন আরেকজনকে বিবেচনা দিল সেটা কিন্তু বৈধ বিবেচনা বা লিগ্যাল বিবেচনা। তদ্রূপ আরেকটা বলছি আমি, A যদি প্রমিস করে টু পে 1,000 rupees to B at the end of 6 months if C who owes the money to B fails to pay. অনেক সময় আমরা হয় যে আমার বন্ধু যদি তোকে না দেয় আমি দিয়ে দিব ওর বিহাফে, এইরকমই একটা এক্সাম্পল। B promises to give time to C accordingly. B এই অ্যাসুরেন্সটা শুনে যদি টাইমটি দেয়, এখানে প্রত্যেকটি পার্টি কিন্তু নিজের প্রতিশ্রুতি বা প্রমিসটা রাখার জন্য বাউন্ড, ঠিক আছে? মানে যেহেতু প্রথম প্রতিশ্রুতি হয়েছে যে যদি আমার বন্ধু না দেয় আমি দেব, ওদের মধ্যে একটা ইয়ে হচ্ছে। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে কনসিডারেশন ওয়াইজ ইট ইজ এ লফুল কনসিডারেশন। নেক্সট আমরা দেখে নিই, এগ্রিমেন্টস দ্য কনসিডারেশন অর অবজেক্ট ইজ আনলফুল ইন পার্ট। সেকশন 24-এর মধ্যে ইন্টারেস্টিংলি বলা হয়েছে যদি চুক্তি বা বিবেচনার বস্তু আংশিকভাবে যদি বেআইনি হয়ে যায় তখন কি হবে। দেখেন কি বলা হয়েছে যে যদি কনসিডারেশন বা অবজেক্ট যে কোনো একটি পার্টের জন্য যদি আনলফুল হয়ে যায় তখনও ওইটা কিন্তু আনলফুলই হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, এ আর বি মধ্যে যদি একটি চুক্তি হয় যে এ বলল যে আমি তোমাকে বা মানে ন্যাচারাল কিছু আয়ুর্বেদিক মেডিসিনস দিব, ওইটার বিনিময়ে ও ওর কাছ থেকে কোকেন বা যে কোনো একটি এরকম ড্রাগস কেনার একটি প্রস্তাব দিল। এখানের মধ্যে 5,000 টাকা একটা মানে কনসিডারেশন অ্যামাউন্টও রাখা হয়েছে। কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে কিন্তু আধার জন্য। মানে কি বলছি আমি একটু সহজভাবে বলি যে এ যার কাছে আছে কিছু আয়ুর্বেদিক হার্বস যেগুলি মানে একদমই লিগেল বেচা, সে চুক্তি করলো বিয়ের সাথে যে আমি তোমাকে এগুলি দিয়ে দেবো, ওইটার বিনিময়ে তুমি আমাকে তোমার কোকেনগুলি দিয়ে দাও। তো এখানে এই যে এ বিকে 5,000 টাকা দিল, ঠিক আছে, দেওয়ার পরে ও ওর মেডিসিনগুলো যে নিয়ে নিল, মেডিসিন কেনাটা তো ভ্যালিড, আয়ুর্বেদিক মেডিসিনস বা হার্বস, কিন্তু কোকেন কেনাটা আনলফুল। তো এখানে আমরা বলতে পারি যে একটা পার্ট ইজ আনলফুল। খুব ক্লিয়ারলি আমরা উদাহরণ থেকে বুঝতে পারি। এখন আমরা ডিসকাস করি যে যখন কনসিডারেশন থাকবে না তখন চুক্তি কিন্তু সাধারণত ভয়েড হয়ে যায়। আমি প্রথমে বললাম যে কোনো বৈধ চুক্তির জন্য প্রয়োজন হলো যে বিবেচনা থাকাটা অবশ্যই প্রয়োজনীয়, যে বিবেচনা ছাড়া চুক্তি হতেই পারে না। কিন্তু কিছু এরকম ব্যতিক্রম ভারতীয় চুক্তি আইন ধারা 25-এ দিয়ে আছে যেখানে আমাদের বলা হয়েছে যে চুক্তি হবে, বিবেচনা থাকবে না, তাও এটা ভয়েড হবে না। আমি বিবেচনাগুলি যদি এখানে ব্যতিক্রমগুলি ডিসকাস করিতে আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, যদি কোনো চুক্তি আউট অফ ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশন ঘটিত হয় তখন এই চুক্তির মধ্যে কিন্তু কোনো বিবেচনা বা কনসিডারেশন থাকবে না, কিন্তু স্টিল এই চুক্তিটাকে আমরা ভ্যালিড চুক্তি বলবো, ঠিক আছে? আর দ্বিতীয়ত, যদি এমন কোনো ব্যক্তি বিশেষ আগে কোনো কাজ করে থাকেন, ঠিক আছে, আর ওইটার জন্য যদি ভবিষ্যতে উনি পারফরমেন্স হয়ে গেছে যেটার জন্য উনি বিবেচনাটা চাইছেন, তাইলেও কিন্তু আমরা বলবো এখানে ভ্যালিড। বিকজ আমরা যদি সাধারণভাবে বুঝি তখন আমরা কি বুঝবো, বিবেচনা কোন সময় দেওয়া হবে, যখন ওইটার এক্সচেঞ্জে কোনো কাজ হবে। কিন্তু এরকম যদি কোনো পরিস্থিতি হয়, যেমন খুব সহজে আমি বোঝাই, যদি আজকে আপনি বাজারে গেলেন, আপনি হঠাৎ করে নোটিস করলেন যে আপনার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে, বাট আপনার কাছে ক্যাশও নেই, আপনার জিপেও কাজ করছে না। সো আপনি তখন পেট্রোল পাম্পওয়ালা চীনা জানাশোনা লোক, তো আপনি বললেন যে তুমি আমার পেট্রোলটা ভরিয়ে দাও আর আমি পরে তোমাকে পয়সা দিয়ে দিচ্ছি। যখনই আপনাকে পেট্রোলটা দিয়ে দিচ্ছে না, এখানের মধ্যে কিন্তু বিবেচনা ছাড়াই পেট্রোলটা দেওয়া হয়েছে, বাট ভবিষ্যতে যখন এই বিবেচনাটা দেওয়া হবে তখনও কিন্তু এই চুক্তিটা ভ্যালিড থাকলো। তো এই দুটো ব্যতিক্রম থেকে আমরা বুঝতে পারছি যে উইদাউট কনসিডারেশন অলসো অ কন্ট্রাক্ট ক্যান বি ভ্যালিড। নেক্সট আমরা এখন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি যে কন্ট্রাক্ট যখন ন্যাচারাল লাভ আর এফেকশন বা মানে প্রাকৃতিক এবং স্নেহ থেকে বা প্রেম থেকে যদি ঘটিত হয় তখন কি করে এটি কাজ করে। বেসিক্যালি যখন ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশনের কথা আমরা বলি তখন অবশ্যই ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশন থাকাটা তো জরুরি, মানে এখানের মধ্যে প্রাকৃতিক প্রেম বা স্নেহ আছে।
দ্বিতীয়ত এই চুক্তিটা রেজিস্ট্রেশন বা রেজিস্টার হতে হবে, তৃতীয়ত এটি লিখিত হবে, আর চতুর্থ যাদের মধ্যে হয়েছে খুব সম্ভবত এখানের মধ্যে একটি সম্পর্ক থাকবে। একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, উদাহরণটা একটি কেসের আমি এখানে সাইট করছি, রাজলুখি দাবি ভার্সেস ভূতনাথ মুখার্জি। কেসটি হলো 1900-এর কেস, ক্যালকাটার কেস। এখানে অনারেবল হাইকোর্ট কি বলছে দেখেন, রিটেন অ্যান্ড রেজিস্টার্ড চুক্তি যদি ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশনে হয় অ্যামং রিলেটিভস, তখন উইদাউট কনসিডারেশনও এটাকে ভ্যালিড মানা হবে, প্লাস এটা এনফোর্সেবল হবে। তো এখন যদি কোনো পিতা তার সন্তানকে কোনো একটা জিনিস গিফট করেন, তো অবশ্যই ওই গিফটের বিনিময়ে তো উনি পয়সা চাইবেন না। তো এইটি হলো কি একটি এক্সাম্পল, যেটা আমি বুঝতে পারি যে কনসিডারেশন আউট অফ লাভ অ্যান্ড এফেকশন যদি হচ্ছে, কনসিডারেশনের প্রয়োজনটা থাকছে না। সো কন্ট্রাক্ট মেড আউট অফ ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশন তখন ভ্যালিড হবে। এটি আমি আগে এক্সাম্পল দিয়ে বললাম যে যদি কোনো পার্সন অলরেডি কোনো একটা কাজ করে ফেলে তখন কি হবে। সো দ্য পার্সন হ্যাজ অলরেডি ডান সামথিং ভলান্টারিলি ফর দ্য প্রমিসার। ঠিক আছে, এখানে এই যে আমি এক্সাম্পলটা দিলাম যে আপনি পেট্রোল নিয়ে নিয়েছেন, পয়সা দেন নাই, কিন্তু আপনার সাথে সম্পর্ক ছিল বা পরিচিত, সে পেট্রোল দিয়ে দিয়েছে। এইটাই ইটস এ পারফেক্ট এক্সাম্পল অফ দিস। আমরা আরেকটা এক্সাম্পল নিতে পারি জিনিসটাকে বোঝার জন্য, যেমন এ অ্যান্ড বি একটা এক্সাম্পল নিলাম। বি টেক্স কেয়ার অফ এজ এক্সপেন্সেস ইন কেয়ারিং ফর হিজ সান। বি এর সব খরচপাতির মানে খেয়াল রাখছে যে ওর ছেলেকে ধ্যান রাখার জন্য। এখানের মধ্যে কিন্তু আলটিমেটলি যদি আমরা দেখি, নিজের ছেলেকে আপনি খেয়াল রাখার জন্য যদি আপনি ওইটার জন্য কোনো কম্পেনসেশন চাইছেন, ওইটা কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে গেল। তো এইরকম কোনো ইলাস্ট্রেশনে আপনি কোনো দিনই চাইতে পারেন না। সো দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য প্রমিসার মাস্ট কম্পেনসেট এ পারসন হু হ্যাজ ডান সামথিং ফর দ্য প্রমিসি অ্যান্ড নট সামওয়ান হু হ্যাজ নট ডান এনিথিং। নিজের ছেলের জন্য কোনো কাজ করা কিন্তু কোনো কাজের মধ্যে পড়বে না, সেটা কর্তব্যের মধ্যে পড়া যাবে। ঠিক আছে, তাই আমরা এটাকে বলতে পারি যে এইরকম কেসের মধ্যে আমরা আবার এটা বলতে পারি না যে অলরেডি করা হয়ে গেছে, ওটার জন্য আমি পেতে লায়েবল বা এন্টাইটেলড। নেক্সট, এগ্রিমেন্টস ইন রেস্ট্রেইন অফ ম্যারেজ। তো ইন রেস্ট্রেইন অফ ম্যারেজ ধারা 26 ভারতীয় চুক্তি আইনের মধ্যে, ম্যারেজ অফ মাইনর শ্যাল বি ভয়েড whether it is in whole or it is in part। মানে এখানে কি বলা হয়েছে, যদি বিয়ে করতে কোনো এগ্রিমেন্ট না করার জন্য যদি কোনো এগ্রিমেন্ট করা হয় তখন কিন্তু এটাকে ভয়েড হবে, বা তদ্রূপ এটা নাবালিকের ক্ষেত্রে ওইটা এলিজিবল হচ্ছে। একটা এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি এখানে। ইফ এ প্রোভাইড সাম ইনসেন্টিভ ফ্রম এ গার্ল ফ্রম ম্যারিং অফ হার ফাদার, দেন সাচ এ ল উড বি ভিউড ইফ মাই পার্টি ইজ মাইনর। এইখানের মধ্যে যদি পয়সা দিয়ে হচ্ছে বিয়ে করার জন্য, বা যদি দেখা যায় একটি পার্টি বা যে বাচ্চাটার কথা এখানে বলা হচ্ছে যাকে বিয়ে দেওয়া হচ্ছে সে যদি মাইনর থাকে, তখন এরকম এগ্রিমেন্ট কিন্তু ভয়েড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা রেস্ট্রেইন অফ ট্রেড বা সেকশন 27 কি করে ভয়েড হয়ে যায় এটা দেখি। বেসিক্যালি বাণিজ্যকে যদি আটকানোর জন্য কোনো এগ্রিমেন্ট করা হয় তখন এটি কিন্তু ভয়েড এগ্রিমেন্ট। ওইটার জন্য আমরা বুঝতে হবে যে আপনার একটি মৌলিক অধিকার হলো গিয়ে যে আমি ট্রেড অ্যান্ড অকুপেশন বা বিজনেস করতে পারি। আর্টিকেল 19 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রত্যেকটি সিটিজেনকে এই ফ্রিডমটি দিচ্ছে যে সে যে কোনো জায়গায় বিজনেস করতে পারে। তো এখানে মধ্যে একটি কেস রেফার করি বোঝানোর জন্য, চন্দ্র ভার্সেস রাজকুমার। এই কেসের মধ্যে ডিফেন্ডেন্ট অফার করে টু প্লেন্টিফকে যে আমি কিছু টাকা দিব তোকে, তুই যদি আমার লোকালিটিতে একটা দোকান আছে ওই দোকানটা যদি বন্ধ করিয়ে দিস। ঠিক আছে, আর তদ্রূপ সেই ওর বন্ধুটা দোকানটা বন্ধ করিয়ে ফেলে, কিন্তু তারপর পয়সাটা দেয় না। তো পয়সা না দেওয়ার পরে ও গিয়ে ওর এগেনস্টে মামলা করে দেয় যে ও বলেছিল ও দোকানটা বন্ধ করে দিলে পয়সা দেবে। কিন্তু এইরকম যে আপনি কাজটা করলেন যে আরেকজনের মানে বাণিজ্যতে আপনি হিন্ড্রেন্স ক্রিয়েট করলেন, বা আপনি যখন বাণিজ্য বন্ধ করতে সাহায্য করলেন, এরকম কোনো এগ্রিমেন্টের মধ্যে এইটা পসিবলই না যে আপনি মানে নিজস্ব কোনো আইনগত কোনো অধিকার চাইতে পারেন, বিকজ দিস এগ্রিমেন্ট উইচ ইজ এগেনস্ট দ্য বেসিক পলিসি অফ ট্রেড অ্যান্ড বিজনেস, বা যেটা ট্রেড আর বিজনেসকে আটকাচ্ছে সেটা কিন্তু ভ্যালিড নয়। তার জন্য রেস্ট্রেইন করার জন্য যদি রেস্ট্রেইন অফ ট্রেড করার জন্য কোনো এগ্রিমেন্ট যদি করা হয় তাকে আবার ভয়েড বলা হবে। নেক্সট, এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন অফ এনি লিগাল প্রসিডিংস। এখানে ধারা 28 ভারতীয় চুক্তি আইনের মধ্যে ক্লিয়ারলি বলা আছে যে এগ্রিমেন্ট যদি কোনো লিগাল রেমেডিস পেতে
বা লিগ্যাল প্রসিডিংস পেতে যদি কাউকে বারণ করে, তখন সেই রকম এগ্রিমেন্ট কিন্তু ভয়েড হবে। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি যে এটারও কিছু ব্যতিক্রম থাকতেই পারে। যেমন আজকে যদি কোনো একটি বিষয় অলরেডি কোর্টের মধ্যে আছে, আর আপনি আবার যদি ওইটার নিয়ে যদি ছেড়খাড়ি করেন, তাহলে আমরা বলতে পারি যে এইরকম ক্ষেত্রে দিস ইজ এগেইনস্ট দ্য লিগ্যাল প্রসিডিংস। ঠিক আছে, বাট এক্সেপশনস আরও হতে পারে, যেমন আপনি লিগ্যাল প্রসিডিং থাকা সত্ত্বেও আপনি কোর্টে না যাওয়ার মতন পরিস্থিতি এসে যাবেন যদি, ফর এক্সাম্পল, ইফ দের ইজ এ কন্ডিশনাল কন্ট্রাক্ট বিটুইন টু পার্সনস। কন্ডিশনাল কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝাই? যেমন একটি ব্যক্তি, যেমন আজকে ইন্ডিয়ান আইডল একটা শোর কথা বললাম, যে আপনি যে কোনো একটা ট্যালেন্ট হান্ট শো জিতলেন, একটি চুক্তি গঠন হলো যে আপনি 5 বছরের জন্য ওই পার্টিকুলার চ্যানেলের জন্যই গান গাইবেন, কিন্তু আপনি ওই সময় যদি ওই কন্ট্রাক্টটা ভেঙে ফেলেন আর বলেন যে না এটা আমার বাণিজ্যের অধিকার, এটা কিন্তু আপনি করতে পারেন না। দিস উইল বি এগেইনস্ট দ্য লিগ্যাল প্রসিডিংস বিকজ অলরেডি দেয়ার ওয়াজ এ লিগ্যাল কন্ট্রাক্ট বিটুইন দ্য টু পার্টিস। নেক্সট, এগ্রিমেন্ট দ্য মিনিং অফ হুইচ ইজ আনসার্টেন। সেকশন 29 যেটা বলছে, 29 কি বলছে, যে কোনো চুক্তি যেটার মিনিং বা মতলবটা যদি আনসার্টেন হয়ে যায় আর অ্যাম্বিগুইটি বা কনফিউশন ক্রিয়েট হয়, তখন এইরকম চুক্তি কিন্তু বাতিল বা ভয়েড যোগ্য হয়ে যাবে। এখন আমরা ডিসকাস করি সেকশন 30, যারা এগ্রিমেন্ট বা ওয়েজের, এগ্রিমেন্ট অফ ওয়েজেরকে নিয়ে বলে। এগ্রিমেন্ট বা ওয়েজের আমি বুঝতে গেলে আমাদের খুব সহজভাবে বুঝতে হবে যে কোনো একটি ইনসিডেন্ট যেটার উপরে বাজি লাগানো হয় সেটাকে ওয়েজের এগ্রিমেন্ট বলা হয়, আর জেনারেলি দিজ আর ভয়েড এগ্রিমেন্টস। তো যখনই বেটিং হচ্ছে, ক্রিকেট ম্যাচ, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, একজন ব্যক্তি বললো ইন্ডিয়া জিতবে, একজন ব্যক্তি বললো পাকিস্তান জিতবে, আর ওরা পয়সা লাগাচ্ছে। তো এখানে ইন্ডিয়া জিতা বা হারার সার্টেনিটিটা কিন্তু ম্যাচের আগে কেউ জানে না। তো ওইসব ক্ষেত্রে আমরা বলতে পারি দিস আর এক্সাম্পলস অফ ওয়েজের এগ্রিমেন্ট অ্যান্ড দিস আর ভয়েড। ঠিক আছে, এখানে অফকোর্স কার্লিল ভার্সেস কার্বলিক স্মোকের কেসের এক্সাম্পলটাও দেওয়া যায়। এখানে জাস্টিস হকিন্স খুব বিউটিফুলি অবজার্ভ করেছেন যে ওয়েজারিং কন্ট্রাক্ট ইজ ওয়ান বাই উইচ টু পার্সনস এক্সপ্রেস ডিসএগ্রিমেন্ট অ্যাজ টু আনসার্টেন ফিউচার ইভেন্ট অ্যান্ড মিউচুয়ালি এগ্রিড টু দেয়ার টার্মস অ্যান্ড কন্ডিশনস। তো এইরকম ক্ষেত্রে কিন্তু ওয়েজারিং এগ্রিমেন্ট যখন হয়ে যায়, তখন পার্টিস কিন্তু ভাবছে যে ইট ইজ ভ্যালিড, কিন্তু ইন দ্য আইজ অফ ল দিস ইজ ভয়েড। ওয়েজারিং এগ্রিমেন্টের কয়েকটা কন্ডিশনস আমরা বুঝে নিই বা এলিমেন্টস, তখন আমাদের আরও স্পষ্ট জ্ঞান হয়ে যাবে ওয়েজারিং এগ্রিমেন্টকে নিয়ে। প্রথমত, বোথ টিমস শুড হ্যাভ ইকুয়াল চান্সেস টু উইন। এটা কিন্তু খুব প্রয়োজনীয় যে দুটো পার্টিরই জিতার পুরো ফুল চান্সেস আছে, যে কোনো পার্টি জিততে পারে, ওয়েজারিং এগ্রিমেন্টের এটা প্রয়োজনীয়। দ্বিতীয়ত, এমন একটি ইভেন্টের জন্য বাজিটা রাখা হয়েছে যেটির দুটো ব্যক্তির কোনো কন্ট্রোল নেই। ইন দ্য সেন্স, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আলটিমেটলি কী হবে মাঠের মধ্যে, এটা কিন্তু এই দুটো পার্টি যেটা চুক্তিতে, মানে যারা এই মানে ব্যাট বা বাজি লাগাচ্ছে, সেটা কিন্তু কোনো কন্ট্রোল নেই এদের ম্যাচের উপরে। তৃতীয়ত, কন্ট্রাক্টস আর এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন দ্য অকারেন্স অফ ফিউচার ইভেন্ট। কোনো একটা ঘটনা যেটা ভবিষ্যতে হবে, এই রকমের উপরেই ওয়েজারিং এগ্রিমেন্ট হতে পারে। আর চতুর্থত, আন্ডারটেকিং থাকতে হবে দুটো পার্টিরই, ঠিক আছে, আর ওরা একজন আরেকজনকে যদি হেরে যায় তখন পয়সা দেবে। মানে একজন পার্টি বললো যে এটা হবে, একজন পার্টি বললো হবে না, মানে যদি হয় তখন দ্বিতীয় পার্টি পয়সা দেবে, আর যদি হয় না তো প্রথম পার্টি পয়সা দেবে। এই হলো গিয়ে ওয়েজারিং কন্ট্রাক্ট। নেক্সট, কন্টিনজেন্ট এগ্রিমেন্ট নিয়ে কথা বলতে চাই, যে সেকশন 31-এ দিয়ে আছে। ভারতীয় চুক্তি আইন সেকশন 31-এর মধ্যে বলা হয়েছে কিছু কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বা কন্ডিশনাল এগ্রিমেন্টও বলা যেতে পারে, যেটার মধ্যে কন্ডিশনস লাগানো হয়েছে যে এইটা হলে ওইটা হবে। একটা উদাহরণ দিয়ে দিই, A promises B for 2000 rupees in case of water damage to A's house। ঠিক আছে, তো এইটা হলো একটা কন্ডিশনাল এগ্রিমেন্ট। তো আমরা সবগুলি যে ইন্স্যুরেন্স করি, ওইটা কিন্তু একটা এক্সাম্পল অফ কন্টিনজেন্ট এগ্রিমেন্ট। মানে যদি ওই জিনিসটা হয়ে যায় তখন ক্ষতিপূরণটা কোম্পানি আমাদেরকে দেবে। ঠিক আছে, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ডিসকাশন, যে এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্ট, সেকশন 56 যেটাকে ডমিনেট করছে। সেকশন 56-এর মধ্যে বেসিক এক্সপ্লেনেশন দিয়ে আছে ফর এগ্রিমেন্টস টু ডু ইম্পসিবল অ্যাক্ট। সো সেকশন 56-এর বেসিক্যালি দুটো পার্ট থাকতে পারে, এগ্রিমেন্ট টু ডু সামথিং উইচ ইজ ইম্পসিবল ইন ইটসেলফ, ঠিক আছে, প্রথমত থেকে অসম্ভব, আর দ্বিতীয়ত পরবর্তীকালে অসম্ভব হয়ে যাওয়া। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দেখুন উদাহরণটা দিলে আমরা বুঝতে পারবো। A and B enters into an agreement that A will sell a certain product to B, but the product is destroyed before the contract is made। চুক্তি হওয়ার আগেই যে বস্তুটা নিয়ে চুক্তিটা হচ্ছিল সেটা ডেস্ট্রয় হয়ে গেল।
হেয়ার কন্ট্রাক্ট ইজ ভয়েড অ্যাব ইনিশিও, কন্ট্রাক্টটা ঢুকার আগেই ভয়েড হয়ে গেল। ইফ এ আর বি কোনো চুক্তিতে ঢুকে পড়ে তখন এইরকম চুক্তির কোনো মানে আইনি বাধ্যবাধকতা থাকবে না। ইনগ্রিডিয়েন্টস অফ সেকশন 56 দেখে নিই। প্রথমত এগ্রিমেন্ট টু ডু সামথিং উইচ ইজ ইম্পসিবল থাকতে হবে। দ্বিতীয়ত আমি যে বললাম যে ইট মাস্ট রেন্ডার সাম অ্যাক্ট টু পারফর্ম সাম অ্যাক্ট, ঠিক আছে, এইটাও দুটো থাকতে হবে ফর ফুলফিলিং সেকশন 56। সেকশন 56 বোঝার জন্য আমাদের এই কেসটি সত্যব্রত ঘোষ ভার্সেস মুগনিরামের কেসটি খুব গুরুত্বপূর্ণ। এই কেসে আমরা বলতে পারি, এখানে দেখেন কি হয়েছিল, সুপ্রিম কোর্ট কনসিডার ইস্যু অফ সেকশন 56 অ্যান্ড ফ্রাস্ট্রেশন ডক্ট্রিন ওয়াজ ডিসকাসড। এই কেসের মধ্যে রেসপন্ডেন্ট কোম্পানি এগ্রি করে টু সেল দ্য প্লট অফ ল্যান্ড, যেটি সরকার নিয়ে নিয়েছিল ফর সাম ওয়ার টাইম কন্ডিশনস, যুদ্ধ লেগে যায় বা অনেক সময় অনেকটা পরিস্থিতি হয়ে যায় যে সরকারের কিছু জায়গা দখল করে নিতে হয়। এটি এইরকমই একটা কেস যেখানের মধ্যে জায়গা নেওয়া হয়ে গেছিলো। অন রিটার্ন দ্য মানি অর টু, এখানে দুটো কোম্পানি দুটো অপশান দিয়েছে প্লেন্টিফকে। প্রথমত এখানে তো দুটো কন্ডিশনস দেওয়া হয়েছিল ইয়ে করার জন্য। প্রথমত যে কোম্পানি পয়সা দিয়ে দিবে, ঠিক আছে, আর দ্বিতীয়ত হতে পারে যে যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন কন্ট্রাক্টটাকে ফুলফিল করা হবে। তো প্লেন্টিফ এখানে দুটো অপশনই মানলো না আর একটি স্যুট ফাইল করে দেয়। সুপ্রিম কোর্ট এই কেসের মধ্যে কোম্পানির ফেভারে জাজমেন্টটা দেন, ঠিক আছে, আর বলেন যে কন্ট্রাক্ট এখানে করা ইম্পসিবল ছিল, যেহেতু অ্যাকুইজিশন অফ ল্যান্ড ওয়াজ টেম্পোরারি, তাই এরকম চুক্তি কিন্তু ভয়েড আন্ডার সেকশন 56। সেকশন 56-এর কিছু ইনস্ট্যান্সেস এখানে দেখে নিচ্ছি। যেমন বললাম যে যখন সেকশন 56 আর সম্ভব নয় বা ফ্রাস্ট্রেটেড কোন সময় হয়ে যায়, প্রথমত ফিজিক্যাল ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার হয়ে যাচ্ছে, যে কোনো আইনের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সাবসিকুয়েন্টলি ইলিগাল হয়ে যাচ্ছে, পার্টির মৃত্যু হয়ে যাচ্ছে বা ডেথ অফ দ্য পার্টি হয়ে যাচ্ছে, আর চতুর্থ ইভেন্টটা হয়নি। এইরকম ইনস্ট্যান্সেস যখন হয় তখনও আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে ইম্পসিবিলিটি বা কন্ট্রাক্টটা ইয়ে হয়ে যাচ্ছে। নেক্সট আমরা বাতিলযোগ্য বা ভয়েডেবল কাকে বলে দেখে নিই চট করে। ভয়েডেবল কন্ট্রাক্ট আর দোজ কন্ট্রাক্ট ওয়ের ওয়ান পার্টি ইফ রেক্টিফাই দ্য কন্ট্রাক্ট ইট উইল বি ভ্যালিড। ভয়েডেবল কন্ট্রাক্ট বলতে আমরা চারটি জিনিস এখানে দেখে নিই, তো বুঝতে পারবো যে একটি ব্যক্তি যদি ঠিক করে তখন কিন্তু কন্ট্রাক্টটি ভ্যালিড হয়ে যাবে। যেমন আপনি এখানে দেখেন সেকশন 19A আর 19 দেওয়া আছে ল্যাক অফ ফ্রি কনসেন্ট, যদি কনসেন্টটা আবার ঠিক করা হয় মানে ভয়েডেবল কন্ট্রাক্টটা ভ্যালিড হয়ে যাবে। তদ্রূপ প্রিভেনশন অফ পারফরমেন্স বাই আদার পার্টি, কোনো একটা কাজ করতে দিচ্ছে না একটা পক্ষ, সেই কাজটি করতে দেওয়া হয় তখন আবার ভ্যালিড হয়ে যাবে। তৃতীয়ত আমরা দেখছি যে যদি ফেইলিয়ার টু পারফর্ম, ঠিক আছে, যদি কেউ করতে পারে না তখনও কন্ট্রাক্টটা কিন্তু ভয়েডেবল হয়ে যাচ্ছে। তো ভয়েডেবল কন্ট্রাক্ট সংক্ষেপে আমরা বুঝতে গেলে এমন একটি কন্ট্রাক্ট যেখানের মধ্যে একটি পার্টির কোনো একটা লিমিটেশনের জন্য ভ্যালিড হচ্ছে না। এই জিনিসটাতে বেসিক একটা কারেকশন করে নিলে সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। সো ইন শর্ট উই ক্যান সে যে ভ্যালিডিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি কন্ট্রাক্ট। সো বাতিল না হওয়া বা আইনিভাবে বৈধ থাকাটা খুব প্রয়োজনীয় যে কোনো চুক্তির মান্যতা পাওয়ার জন্য। সো আমরা এখানের মধ্যে ভয়েড আর ভয়েডেবল বুঝে একটা জিনিস বুঝতে পারলাম যে কোন কেসেসের মধ্যে চুক্তি ভয়েড হচ্ছে আর কোন কেসের মধ্যে চুক্তি ভয়েডেবল হয়ে যাচ্ছে আর ঠিক করা যাবে। তো আশা করি এইটা আমাদেরকে পরবর্তী যেগুলি টপিক এগুলি বুঝতে সাহায্য করবে। Hello, I am A.K. Sharma and I teach sociology in IIT Kanpur. You may ask, how do sociologists view religion? Religion is becoming an important issue for our society. Now, sociologists, this is true that sociologists explain one thing in terms of other things of society. So, religion, if you ask sociologists to explain religion, they will explain religion in terms of other things of society like education, economic development. In
sociology of religion, there are two major traditions actually. In one tradition, to use language of methodology, in one tradition religion is a dependent variable, in another tradition religion is an independent variable. What I mean is that in the view of Karl Marx, who said that religion is the opium of the working class, religion is closely associated with contradictions or relations of class in society. Marx believed that as time passes, societies evolve, and this evolution of society is dialectical, like from a classless society to a class society, class formation, and eventually again a classless society will emerge. Karl Marx believed that laws of human behavior or laws of society are specific to a stage of development of society and are closely associated with mode of production or tools and techniques of production and ownership of tools and techniques of production. To Karl Marx, who think that a modern society is a capitalist society, religion is the dependent variable which needs to be explained in terms of class relations. And when he says that religion is the opium of the working class, it means that religion is used by the powerful class, the class which owns the means of production, to legitimize their class position or to confuse the workers. Let the workers think that if they are poor, if they are exploited, and if they suffer from various kinds of problems, it is because of their fate or their deeds in the previous births, and not develop the revolutionary consciousness to analyze the real causes of their poverty or exploitation or ill health. This is one view, and religion is the dependent variable, which also means that tomorrow in socialist society or in communist society, if it ever emerges and society becomes classless once again, religion may not exist. Now, according to another view, Max Weber, religion is actually the independent variable that explains emergence of something else, and that something else is the emergence of capitalism. Max Weber said that unlike in the Hindu countries or the Muslim countries or Christian countries where influence of Catholic Christianity was rampant, capitalism, as we understand by capitalist institutions, capitalism could not have developed. It does not mean that people, Hindus or Muslims or Catholic Christians, they were not acquisitive in nature, but there was a difference between them and those influenced by Protestant ethics in certain countries of Western Europe. And the difference was that these people did not use what they earned from their enterprises for comforts or for saving or for security or for status or prestige, but whatever they earned from their enterprise, they further invested this in the enterprise itself, and they lived simple life. By living simple life and spending the earnings back in the enterprise leads to emergence of capitalism in Western Europe. Here you see that religion is the cause. So, at some point of time, some philosopher, his name was Calvin, who gave a new turn to Christianity and propounded the philosophy of a new philosophy of Protestantism, also called Puritanism, the theory of predestination, which created anxiety in people's mind to know whether they are elect or not, whether after their death they will go to hell or heaven. This
reinvesting in enterprise and not using the profits for their own gains or for their own comforts, this produce capitalist society or industrialization, in simple language industrialization, or this produce economic development first in the countries of Northwest Europe. And another issue which sociology tackles with regard to religion is whether we are secularizing. Now, it has been found that in the Western countries with urbanization, economic development, industrialization, education, democracy, there is a fall in religiosity. But in our country, secularization is defined in a different way, because we are a plural society, and for thousands of years all religions have been juxtaposed in our country. So, we define secularization as a process in which state maintains equal distance from all the religions, but does not become irreligious state. So, but this kind of definition or this approach of state obviously is going to raise new issues, new social problems, and religious issues, other issues, but this is what it is. So, sociologists of religion will also study this process of tensions in the process of secularization in a plural country like India. Thank you.